আমার আগ্রহ দিন দিন বাড়তে লাগলো। উপরে থাকা মানুষটা কি সত্যিই পাগল? তার নামটাও জানতে পারলাম না, এত বছর হয়ে গেল। পরের দিন সকালে যখন নাস্তা দিতে গেছি, ওরে দেখি নাই, মনে হয় ঘুমাইছে। আমি নাস্তা লিখে স্কুল চলে গেলাম। বিকালে এসে ওপরে এলাম, তখন ওনাকে দেখতে পাইনি। আমি রুমের চারপাশে ঘুরতে লাগলাম, কোনো সাড়া না পেয়ে আমি জানালা দিয়ে হাত ঢুকিয়ে ইশারা দিতে লাগলাম। তখন উনি আসলো। আমি হাত বাহিরে নিয়ে এসে জিজ্ঞেস করলাম, আপনার নাম জানি না, তাই ডাকতে পারি না, দয়া করে আপনার নামটা বলবেন? তখন উনি কলম হাতে নিয়ে আমার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু আমি ওনার নাগালের বাইরে ছিলাম, তাই হাত ধরতে পারলো না। আমি বুঝতে পারছি আজকে সে আমার হাতে কিছু একটা লিখতে চাইছে, তাই নির্ভয়ে হাত বাড়িয়ে দিলাম। তখন ঠিক আগের মতো অনুভব হলো আজকেও। কিছু একটা লিখছে হাতে। যখন লেখা শেষ, তখন হাত বাহিরে এনে দেখি উনি আমার হাতে একটা নাম লিখেছে, রিমন। আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কি রিমন? উনি ইশারায় বুঝিয়ে দিল যে ওনার নাম রিমন। আমি জিজ্ঞেস করলাম, রিমন সাহেব, আপনি কথা বলছেন না কেন? শুধু ইশারা দিলে হবে? কথাও বলতে হবে। উনি আমার কথায় কোনো জবাব না দিয়ে চলে গেল ভেতরে। আমিও নিচে চলে আসলাম। পড়তে বসলে হাতে ওনার আঁকা ফুল, তার সাইডে ওনার নাম লেখা। এইসব দেখে রিমনকে নিয়ে নানান চিন্তা ভাবনা জন্ম দেয় আমাকে। উনি পাগল হলে এমন নরমভাবে ব্যবহার করে, আমি তো জানতাম না। যারা পাগল তারা অনেক ভয়ঙ্কর হয়। আমি চিন্তা ভাবনা করতে লাগলাম। আস্তে আস্তে রিমনের সম্পর্কে সব কিছু জানবো। পরের দিন বাড়িতে রিমনের খালা আর খালাতো ভাই বোন সবাই এসেছে। ওনারা 3 মাস পর পর এসে 1 মাসের বেশি সময় এখানে থাকে। ম্যাডামরা এখন কম আসে, তাদের বাসার যে ভাড়া টাকা ওঠে, ওইগুলো রিমনের খালা ওরা নেয়। দাদিরে শুধু একটা ফ্ল্যাটের ভাড়া টাকা দেয়। ওই টাকা থেকে দাদি আমাকে স্কুলে যাবতীয় খরচ দেয়। আস্তে আস্তে বাড়ির সব কিছু আমার জানা হয়ে যাচ্ছে। রিমনের খালার বাসায় আসলে আমার লেখাপড়ার সমস্যা হয়। একটু পর পর এটা ওটা রান্না করা লাগে। ওর খালাতো বোন যেমন হিংসুটে, তেমন ওর ভাইও পুরো নেশাখোর। এর আগের বার সে বাসায় তার বন্ধু নিয়ে এসে নেশা করেছে। আমি দাদিকে বলেছিলাম, কিন্তু দাদি কোনো কিছু বলেনি। পরে শুধু বলছে, তুই ওদের থেকে দূরে থাকিস। এইদিকে হাতের মধ্যে লাভ রেখে তার মধ্যে ফুল, তার সাইডে একজনের নাম দেখে স্কুলের সবাই মনে করেছে আমি প্রেমে পড়েছি। তাই আমার বয়ফ্রেন্ডের নাম নাকি আমি হাতে লিখেছি। ওদের বোঝাইতেই পারলাম না, তাই বললাম, হ্যাঁ, প্রেমে পড়েছি। তার নাম রিমন, হাতের মধ্যে তার নাম লিখে রাখছি। তারপর থেকে সবাই জানে আমি প্রেম করি। এতদিন যে সব ছেলেরা লাইন মারতো, তাদের মধ্যে খবর পৌঁছে গেছে। ভালোই হয়েছে, এখন আর কেউ জ্বালাবে না। একদিন স্কুল থেকে বাসায় এসে দেখি বাসার সবাই আর ডাক্তাররা মিলে পারিবারিকভাবে মিটিং করছে। আমাকে দেখে রিমনের খালা ডাক্তারের জন্য চায়ের ব্যবস্থা করতে বলল। আমি চা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছি। ডাক্তাররা বলল, রিমন এখন 90% সুস্থ, তারে এখন বন্দি করে রাখার দরকার নাই। দাদি বলল, খুশির খবর, তাইলে ওরে এখন ছেড়ে দেওয়া হোক। তখন রিমনের খালা বলল, এখনই ছেড়ে দেবার দরকার নাই, 2-3 মাস যাক, আরও রিমনের বাবা মা আসুক, তখন না হয় ছেড়ে দিব। ডাক্তার বলল, এতে উল্টো হতে পারে, তারপরও আপনারা যা ভালো মনে করেন। ইচ্ছা করছিল আমি কিছু বলি, কিন্তু যেখানে রিমনের দাদি কিছু বলেনি, সেখানে আমি কথা কেমনে বলি? তাই কিছু না বলে রুমে চলে গেলাম। যখন সবাই যার যার রুমে গেছে, তখন আমি ওপরে গেলাম রিমনের কাছে। যখন সবাই যার যার রুমে চলে গেছে, তখন আমি ওপরে
ওপরে গেলাম রিমনের কাছে, জানালার পাশে গিয়ে ডাক দিলাম, রিমন সাহেব আপনি কি আছেন? থাকলে একটু এদিকে আসেন। আমার ডাক শুনে রিমন আসলো, আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, একটু খুশির সংবাদ আছে, আপনি খুব তাড়াতাড়ি বাইরে চলাফেরা করতে পারবেন, আবার আগের মতো সব কিছু করতে পারবেন। আমি যে এত কিছু বলি, রিমন কোনো কথার উত্তর দেয় না, শুধু আমার দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিল। আমি চারপাশে ভালোভাবে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম। রিমন আমার হাত ধরে হাতের আঙুলে কিছু একটা লিখছে। আজকে কেন জানি আমার খুব ভয় লাগছে, কারণ বাড়িতে ডাইনিদের আনাগোনা, কখন কে দেখে ফেলে। তাই আমার হাত পা কাঁপাকাঁপি করতে শুরু করলো। এখন ওনার লেখা শেষ হয়নি, হাতও ছাড়িয়ে আনতে পারছি না। চেষ্টা করছি, কিন্তু এমনভাবে ধরছে, বেশি জোর করলে হাত ব্যথা পাবো। এর মধ্যেও হাতে নরম কিছু স্পর্শ পেলাম, সাথে তার কাটার কুচকুচে ও লাগছে। আমি বুঝতে পারছি উনি আমার হাতে কিস করছে। হাতের মধ্যে মুখের খোসা খোসা দাড়ি মোষের স্পর্শ লাগছে। হাতে চুমো দিয়ে রিমন হাত ছেড়ে দিল। আমি এক দৌড়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রিমন আমাকে সুতা দিয়ে আংটি বানিয়ে পরিয়ে দিচ্ছে, সাথে কলমের কালি দিয়ে আংটি ডিজাইন করছে। হাতে যে চুমো দিছে তার মুখের দাগ এখনো রয়ে গেছে। এখনো ও আমার হাত পা কাঁপাতে লাগলো। একটু স্বাভাবিক হয়ে ভাবতে লাগলাম, রিমন এমন কেন করলো? সে সত্যি ভালো হয়ে গেছে, তা না হলে আমার হাতে আংটি পরিয়ে চুমো খাইতো না। আমি আঙুল থেকে সুতার আংটিটা খুলে যত্ন করে রেখে দিলাম। এই প্রথম কোনো পুরুষ আমাকে চুমো খাইলো না, এটা আমার জীবনের প্রথম অনুভূতি। চাইলেও কোনো দিন ভুলতে পারবো না। রাতে দাদির কাছে গিয়ে জানতে চাইলাম, রিমন ভাইয়াকে কবে বাইরে আসতে দিবে? উনি তো এখন সম্পূর্ণ সুস্থ। ডাক্তারও তো বললো ওনাকে বাইরে দিতে। দাদি বলল সামনের ডিসেম্বর মাসে তার বাবা আসবে, তখন দেখা যাক। এখন কিছু হলে আমাদের দোষী করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে এখন কেমনে কি করব? ডাক্তার তো আসবে না, আর রিমন ভাইয়ের রুম তো পরিষ্কার করতে হবে। আমি কি দরজা খুলে ভিতরে যাব পরিষ্কার করার জন্য? দাদি বলল সাবধানে যাস, রুমে গিয়ে দরজা তালা মারবি আর সাথে চাবি রাখবি। আমি বললাম ঠিক আছে। পরের দিন স্কুল থেকে এসে দেখি বাসায় কেউ নাই। বাড়িতে রিমনের খালাতো ভাই তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে ডাক দিয়ে বলল, আমাদের জন্য খাবারের কিছু ব্যবস্থা করো। আমি কোনো জবাব না দিয়ে ফ্রিজে থেকে কোক আর রুমে বিস্কুট ছিল এগুলো নিয়ে দিচ্ছি। আমাকে দেখে তারা বাজে মন্তব্য করছে। একজন তো বলে ফেলছে, ঢাকা শহরে এমন জিনিস আমার চোখে পড়ে নাই কোনো দিন। দারুণ জিনিস। ওদের কথা শুনে আমি মাথা নিচু করে চলে আসলাম। রাগে গা জ্বল করছিল, কিছু বলতেও পারছিলাম না, শুধু সহ্য করে নিচ্ছি। একটু পর আবারও ডাকলো। এখন আমি মুখের উপর না করে দিছি, বলছি আমার কাজ আছে, উপরে রুম পরিষ্কার করতে হবে। এই বলে আমি উপরে চলে আসলাম। দরজার পাশে দাঁড়িয়ে রিমনকে ডাক দিতেই সে জানালা দিয়ে হাত নাড়ল। আমি ওর হাতের স্পর্শ করে বললাম, আমার জন্য কি অপেক্ষা করছিলেন নাকি? সত্যি সে আমার জন্য অপেক্ষা করছিল। তার কাছে ঘড়ি না থাকলেও ও টাইমটা মুখস্থ রাখছে। আমি কখন স্কুল থেকে আসব। এই প্রথম সাহস নিয়ে রিমনের রুমের দরজা খুললাম। দরজা খুলতে রিমন খাটের এক কোণে চলে গেছে। আমি দরজায় তালা লাগিয়ে রিমনকে বললাম, সাইডে দাঁড়া। সে আমার কথা শুনে কিছু উত্তর দেয় না। আমি কাজ করতে লাগলাম, সে আমার দিকে এক পলক তাকিয়ে আছে আর আমার চারপাশে ঘুরতে লাগলো। আমি বিছানা পরিষ্কার করে ওরে গোসল করতে নিলাম। তখন ও আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। যখন আমি ওর গায়ে হাত দিয়ে গোসল করাচ্ছি, সেই মুহূর্তে সে আমাকে জড়িয়ে ধরলো। আমি মনে করেছি সে চাবির জন্য এমন করতেছে, তাই অনেক জোরাজুরি করতে লাগলাম। দাদিরে ডাকতে লাগলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। চাবিটা আমি সেলোয়ারের সাথে গিট দিয়ে রাখছিলাম। রিমন বারবার ওখানে হাত দিতে লাগলো। আমি নিচে পর্যন্ত যাচ্ছে না, আর জোর করতে পারছি না ওনার সাথে। তাই আমি চাবি দিয়ে দিলাম, কিন্তু সে চাবি ফেলে দিয়েছে, কিন্তু আমাকে ছাড়তেছে না। প্রথম মনে করেছি চাবির জন্য, কিন্তু এখন মনে হচ্ছে অন্য কিছু। ভুলটা আমারই হয়েছে, ওর শরীরে হাত দেওয়াটা। রিমন
এমনভাবে আমাকে ধরেছে, বুঝতে আর বাকি রইল না সে কী চাচ্ছে। তাই শরীরের সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিতে ছিটকে পড়েছে দেওয়ালের সাথে, আর সাথে সাথে নিচে পড়ে হাউমাউ করতে লাগলো। আমি জামা কাপড় ঠিক করে দরজা খুলে দাদিকে ডাক দিলাম। দাদি বাইরে এসে দেখে আমি ডাকছি। তখন রিমনের খালাতো ভাই, দাদি, ওরা সবাই আসলো। এসে দেখে রিমন মাটিতে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত ঝরছে। দাদির সাথে সাথে ডাক্তারকে ফোন দিল আর আমাকে বকতে লাগলো আমি কেন দরজা খুললাম। ডাক্তার আসার পর রিমনের মাথায় 4টা সেলাই দিয়েছে। সবাই আমার কাছে জানতে চাইলো কি হয়েছে। আমি ইজ্জতের ভয়ে বললাম চাবির জন্য জোরাজুরি করছিল, এক পর্যায়ে ধাক্কা লেগে এমন হয়েছে। আমার এমন মিথ্যা কথার জন্য যে রিমন আবার বন্দি হয়ে যাবে জানা ছিল না। তখন সবাই বলতে লাগলো ওরে আর ছাড়া যাবে না, দরকার হয় এবার শিকল দিয়ে বেঁধে রাখবো। এটা শুনে আমার অনেক খারাপ লাগছিল। রিমন তো সুস্থই, তাহলে তারা কেন এমন করে? কারে বললে সমস্যার সমাধান পাবো? কেউ আগ্রহ দেখায় না। রাতে যখন খাবার দিতে গেছি ওপরে, তখন রিমনের কোনো সাড়া শব্দ পাইনি। আমি ডাক দিতে পারিনি, কারণ বাড়িতে সবাই আছে। তাই হাত বাড়িয়ে দিলাম। জানালা দিয়ে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, হাত বাড়িয়ে দিয়ে, তারপরও কোনো সাড়া শব্দ পাইনি। আমি নিচে চলে আসলাম। সেদিন আর পড়া হয়নি, শুধু ভাবতে লাগলাম কোত্থেকে কি হলো। ভাবছি একটু পর আবার যাব। উপরে সবাই ঘুমিয়ে গেলে অপেক্ষা করতে থাকলাম কখন সবাই ঘুমাবে। বারবার বাইরে গিয়ে দেখি কোনো রুমের দরজা খোলা নাকি। যখন দেখলাম সব রুমের দরজা লাগিয়ে দিছে, সেই সুযোগে আমি ওপরে গিয়ে রিমনের রুমের দরজা খুলে রুমে ঢুকে গিয়ে দরজা আবার তালা লাগিয়ে দিলাম। আমার উপস্থিতি টের পেয়ে রিমন খাটের এক কোণে চলে গেছে। আমি ওরে কাছে নিয়ে জিজ্ঞাসা করলাম খেয়েছেন কিনা। সে কোনো কথা বলে না। এতদিন হলো তার তেমন কোনো কথা আমি শুনতেও পাইনি। আমি যত ওর কাছে যাই সে তত খাটের এক কোণে চলে যায়। আমি বুঝতে পারছি সে আমাকে ভয় পাচ্ছে। আমি ওরে বললাম ভয় পাবেন না। তখন সে আমার চোখের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিল। ওর চোখগুলো একেবারে লাল ছিল। ওর কান্না দেখে আমি যখন মাথায় হাত দিলাম তখন বুঝতে পারলাম ওর শরীরের জ্বর। আর জ্বর এত বেশি ছিল যে রিমন যেখানে শুয়েছিল বিছানা সহ গরম হয়ে গেছে। এই অবস্থা থাকলে সে অজ্ঞান হয়ে যাবে। আমি ওরে বললাম আপনি শুয়ে থাকেন, কিন্তু সে শোয় না। যখন আমি ওর খাট থেকে নেমে গেছি তখন সে তার জায়গায় শুয়ে পড়েছে। আমি এখন কি করব? ওনার জ্বর না কমালে তো সমস্যা, আর মাথায় তো পানি দেওয়া যাবে না। যে পরিমাণ জ্বর উঠলো, কাঁপাকাঁপি শুরু করলো। আমি নিচে গিয়ে আমার রুম থেকে কাঁথা আর জ্বরের ঔষধ নিয়ে আসলাম। রাতে যে খাবার দিছে সেটা খায়নি। আমি রিমনকে বললাম উঠে বসার জন্য। সে উঠে বসল। এমনিতে আমি যা বলি সব শোনে। নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালাম। এখন শুয়ে থাকার জন্য বললাম, সাথে সাথে শুয়ে পড়ছে। আমি দাঁড়িয়ে আছি, ভাবছি কি করব। এখানে বসে থাকলে ঘুম হবে না, সকালে স্কুলে যেতে হবে। আমি রিমনকে বললাম আমি চলে যাই। সে মাথা নাড়িয়ে যেতে বলল। আমি চলে আসলাম নিচে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাড়াতাড়ি নাস্তা রেডি করে স্কুলে চলে আসলাম। ক্লাসে মনোযোগ নাই। সকালে রিমনের খোঁজে না নিয়ে চলে আসলাম, তাই খারাপ লাগছে। মাথা যন্ত্রণা নিয়েও রিমন আমার স্কুল থেকে ফেরার অপেক্ষায় জানালার পাশে দাঁড়িয়েছিল। আমি বাসায় এসে ড্রেস চেঞ্জ করে উপরে গেলাম। আমি উপরে ওঠার সময় রিমনের হাত দেখছি জানালায়। যেই উপরে উঠলাম, গিয়ে দেখি সে নেই জানালার পাশে। আমি ডাক দিলাম রিমন ভাইয়া কই আপনি? ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাইলাম না। কয়েকবার ডাকলাম, কোনো সাড়া নেই। এখনই তো জানালার পাশে দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ড আবার কই চলে গেল। আমি রুমের দরজা খুলে ভেতরে গেলাম। গিয়ে দেখি রিমন কাঁথা মোড়া দিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবতে লাগলাম সে এখানে শুয়ে থাকলে জানালায় কার হাত ছিল। আমি রিমনের জ্বর চেক করার জন্য ওর শরীরে হাত দিলাম, কিন্তু ওর শরীর ঠান্ডা ছিল, জ্বর নাই। গায়ে হাত দিতে সে আমার দিকে তাকিয়ে আছে। আজকে তাকানোর মধ্যেও কেমন জানি একটা মায়াবী হাসি ছিল। আমি বুঝতে পারছি সে আমার আসার উপস্থিতি টের পেয়ে সাথে সাথে এসে শুয়ে পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম জ্বর কি কমছে? ওষুধ কি খাইছেন? সে মাথা নাড়িয়ে বলল যে খাইছে। আমি ওষুধ চেক করলাম খাইছে কিনা। দেখলাম সে ওষুধ
যে ঔষধ নাই তার মানে খাইছে। ওর মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করলাম, ব্যথা করে নাকি? মাথা নাড়িয়ে বলল, ব্যথা করে। আমি রিমনকে বললাম, আপনি শুয়ে থাকেন, রাতে আবার আপনার জন্য ঔষধ নিয়ে আসবো। সে চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি দাদি কার সাথে জানি কথা বলছে। লোকটার দিকে না তাকিয়ে রুমে চলে গেলাম। তখন দাদি বলল, অরিন, তুই ওনাকে দেখেও চলে গেলি, কথা বলবে না ওনার সাথে? তখন আমি কাছে গিয়ে লোকটার দিকে তাকালাম, চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না। তখন লোকটাকে বলল, শেলি মনে হয় আমাকে চেনে নাই, দাড়ি রাখছি তো তাই। যখন আমার নাম বলল তখন বুঝতে পারছি উনি সেই মানুষ যে আমাকে এখানে দিয়ে গেছে। আমি ওনার কাছে গিয়ে বললাম, কাকা ভালো আছেন? এতদিন পর খোঁজ নিতে আসলেন। কাকা বলল, ওনারা নাকি ঢাকা থাকে না, বাড়িতে থাকে। আমার দাদির কথা জিজ্ঞেস করলাম। উনি বলে না, শুধু বলল তার সুখের খবরটাও দিতে পারি নাই। অনেকবার জিজ্ঞেস করছিল তার কথা, কবে ঢাকা যাব, তোর খবর নিব, কিন্তু ওনারে তো খবর দিতে পারি নাই। 4 মাস আগে দাদি মারা গেছে। আমি কোনো জবাব দিতে পারলাম না। চোখ থেকে এমনি এমনি পানি পড়তে লাগলো। আমার কপালটা খারাপ, তা না হলে কি অল্প বয়সে বাবা হারায়? কপাল খারাপ না হলে কি মা অন্যজনের সাথে চলে যায়? যে ভাইকে করে রাখতাম সবসময়, সে ভাইটাও আজকে থেকেও নেই। আমার কান্না দেখে রিমনের দাদি বলল, কান্না করিস না, কান্না করে কি হবে? তোর কাকাকে খাবার দে, দূর থেকে এসেছে। কিন্তু কাকা না করলো, উনি নাকি চলে যাবে রাতের বাসে। সাথে লোক আছে, ওনারা অপেক্ষা করতেছে। যাবার আগে দাদির সাথে শুধু এইটুকু বলে গেছে, আমাকে লেখাপড়া করিয়ে যেন ভালো ছেলের সাথে বিয়ে দেয়, তারপর যেন আমাকে আমাদের বাড়িতে দেখতে পাঠায়। তার আগে না, কারণ আমার আপন কাকা কাকি নাকি দাদি মারা যাবার পর সব সম্পত্তি নিয়ে গেছে, মেইন রোডে মার্কেট করতেছে। আমি বললাম, এসব জায়গা টাইগা আমার লাগবে না, আমি কোনদিন যাব না। আর যদিও যায় তাহলে বাবার আর দাদির খবর দেখার জন্য যাব। দাদি বলল, এখন এসব কথা বাদ দিয়ে আমার রুম থেকে ব্যাগটা নিয়ে আয়। আমি দাদি ব্যাগটা নিয়ে আসলাম। দাদি ব্যাগ থেকে টাকা বের করে দিল। কাকা চলে যাবে। আমিও সাথে গেলাম এগিয়ে দিবার জন্য। আসার সময় রিমনের জন্য ঔষধ আর কিছু জিনিস নিয়ে আসলাম। রাতে রান্নার সময় ওর জন্য আলাদা রান্না করলাম আজকে। এতদিনে এই প্রথম আলাদা করে কারোর জন্য রান্না করতেছি। আমার যা খাবো জ্বরের মুখে রিমনের ভালো ওর লাগবে না, তাই ওর জন্য আলাদা করে খাবার রেডি করলাম। রান্না শেষ করে রিমনের জন্য নিয়ে গেলাম। আজকে বেশি দেরি করিনি, খাবার আর ওষুধ নিয়ে চলে এসেছি। প্রতিদিনের রুটিনের মতো সকালে স্কুলে যাই, আবার স্কুল থেকে এসে রিমনের রুমে যাই, ওর খাবার নিয়ে তারপর বাকি কাজ করি। আর রিমনও এখন আমার সাথে লুকোচুরি খেলে, আমার অপেক্ষায় জানালার পাশে দাঁড়িয়ে থাকে। যে আমি ওপরে ওঠার শব্দ পাই, সাথে সাথে ঘুমের ভান করে শুয়ে থাকে। এইভাবে 1 মাস কেটে গেল। রিমন সুস্থ হয়ে গেছে। আমি চেষ্টা করছি রিমনকে বাহিরে আনার। অনেকবার দাদিকে বললাম, কিন্তু দাদি রাজি হয় না। দিন দিন রিমনের প্রতি কেমন জানি একটা মায়া কাজ করতে শুরু করলো। এই বাড়িতে আমার একজন পছন্দের মানুষ হয়ে গেছে রিমন। এখন শুধু রিমনকে বাহিরের জীবনযাপনের ব্যবস্থা দেখতে পারলে আমার আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমার কপালের দুঃখ এখনও যে শেষ হয়নি, সেটা বুঝতে পারিনি। যারে আপন করে ধরে রাখতে চাই, সেই মানুষটা আমার কাছে থাকে না। প্রতিদিনের মতো রাতে রিমনকে খাওয়াই দিয়ে রুমে চলে আসলাম। একটু পর দাদি আর রিমনের খালা আমার রুমে আসলো। কালকে দুপুর পর নাকি ওরা কোনো পার্টিতে যাবে, রাতের জন্য যেন ওনাদের জন্য রান্না না করি। ওরা রাতে বাসায় খাবে না, ফিরতে দেরি হবে। আমাকে না করলো আমি যেন উপরের রুমে দরজা না খুলি। আমি বললাম, ঠিক আছে। পরের দিন বৃহস্পতিবার স্কুল থেকে এসে সব রুম চেক করলাম, সবাই আছে নাকি। সব বাসায় চেক করলাম, কেউ নেই। ড্রেস চেঞ্জ করে উপরে গেলাম, দরজা খুলে রিমনকে নিয়ে নিচে আসলাম।
আমার রুমে বসিয়ে রেখে ওর জন্য রুটি বানাতে সব কিছু রেডি করলাম। ফ্রিজ থেকে মাংস বের করে আমি রিমনকে বললাম, আপনি বসেন, আমি রান্না করি। কিন্তু সে বসবে না। আমার সাথে সাথে পাখির রুমে চলে এসেছে। আমি রান্না করি আর রিমন তাকিয়ে তাকিয়ে দেখছে। যখন রুটি বানিয়ে প্লেটে রাখলাম তখন সে ওখান থেকে রুটি হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলো। আমি বুঝতে পারছি ওনার অনেক ক্ষুধা পেয়েছে। তাই সম্পূর্ণ রান্না শেষ না করে আগে রিমনকে আমার রুমে নিয়ে খেতে দিলাম। সে খেতে লাগলো। আমি তার পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ কলিং বেলের শব্দ আসলো। কলিং বেল শব্দ শুনে রিমন ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে খেতে লাগলো। আমি রিমনকে বললাম, কি হয়েছে, এমন করছেন কেন? আপনি শান্তিতে খান। তাড়াহুড়া করে খেয়ে সে রুম থেকে চলে যাচ্ছে পানি না খেয়ে। আমি পিছন পিছন থেকে ওনার হাত ধরে বললাম, দাঁড়ান, পানিটুকু খেয়ে নেন। আমার হাতে রিমনকে পানি খাওয়ালাম। রিমন উপরে চলে গেছে। আমি গিয়ে দরজা খুললাম। দেখি রিমনের খালাতো ভাই আমাকে বলতেছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দরজা খুলতে এত দেরি কেন? আমি বললাম, রান্না করছিলাম তাই। সে তার রুমে চলে গেছে। আমি রান্না করার জন্য পাখির রুমে চলে আসলাম। রান্না করা যতটুকু সময় লাগছে তার মধ্যে রিমনের খালাতো ভাই 4 বার এসেছে আমি কি করি দেখার জন্য। আমি যখন রান্না শেষ করে রুমে চলে গেলাম তখন সে আমাকে ডাকতে লাগলো। আমি রুমে না গিয়ে বাইরে থেকে জিজ্ঞেস করলাম, কি লাগবে? সে একবার বলে পানি লাগবে, পানি নিয়ে আসলাম। আবার ডাক দিয়ে বলে ফ্রিজে ঠান্ডা কিছু থাকলে নিয়ে আসতে। আমি কোক নিয়ে গেলাম। তখন উনি দরজা বন্ধ করে দিয়েছে। আমি বের হয়ে আসতে চাইলে উনি আমার গায়ে হাত দিয়ে রন্না নিয়ে যায়। আমি চিৎকার করতে থাকলে সে আমার মুখ চেপে ধরে বলে, এখন কেউ নাই। চিৎকার করে কোনো লাভ নাই। তার চেয়ে ভালো আমি যা চাই তা দিয়ে দাও, তা না হলে জোর করে নিব। পরে বিচার দিলে সবাইকে বলবো তোমাকে বিয়ে করব। তখন তোমার সম্মান বাঁচাতে আমার সাথে বিয়ে দিবে। এমনিতেই তো তোমার জন্য সবাই পাগল, আমিও। কথাগুলো বলতে বলতে সে আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি ওর হাতে কামড় দিয়ে দরজা খুলে বেরিয়ে আসতে চাইলে সে আমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে আবার রুমে নিয়ে গিয়ে খাটের মধ্যে আমাকে জড়িয়ে ধরছে। জামাও ছিঁড়ে ফেলছে। আমাকে মারতেও লাগলো। আমার কান্নার শব্দ বাইরে যেন না যায় সেজন্য মুখে তার সিগারেটের প্যাকেট ঢুকিয়ে দিয়েছে। আমাকে প্রায় নগ্ন করে ফেলেছে। তখন ওই দরজায় কারো ধাক্কার শব্দ শুনতে পেয়ে আমাকে ছেড়ে দিয়েছে। আমি দরজা খুলে দেখি রিমন দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে সালোয়ার হাত ধরে দৌড় দিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে লাগলাম। হঠাৎ মনে হলো রিমনের কথা, ওর জন্য আমাকে ছেড়ে দিছে। রিমন নিচে চলে এসেছে। ওই যদি রিমনের কোনো ক্ষতি করে আমার জন্য, ওর কিছু হোক, সেটা আমি চাই না। আমি যা হবার হোক, আগে রিমনকে সেভ করি। তাড়াতাড়ি দরজা খুলে গেলাম ওই রুমে। ততক্ষণে কাজ শেষ হয়ে গেছে। পুরো রুমে রক্তের বন্যা। আমি রক্ত দেখতে পারি না, এত রক্ত দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছি। পরবর্তী পর্বের জন্য সবাই কমেন্ট করেন গল্পটা কেমন হয়েছে। যদি ভালো না লাগে তাহলে পরবর্তী পর্ব শেষ করে দিব। আর ভালো লাগলে সবাই কমেন্টের পাশাপাশি মেসেজও বলতে পারেন। সবার কমেন্টের রিপ্লাই দেব।